নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজকে আমরা আলোচনা করব 8ই নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় ভারতের ডিজিটাল মিউজিয়াম অন ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স উদ্বোধন করেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম ডিজিটাল মিউজিয়াম অন ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স উদ্বোধন করেছেন ছত্তিশগড়ে। প্রধানমন্ত্রী মোদী এই মিউজিয়ামটিকে ছত্তিশগড়ের নয়া রায়পুরের অটল নগরে প্রতিষ্ঠিত করেছেন। ভারতের প্রথম ডিজিটাল মিউজিয়াম অন ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স, যেটি শহীদ বীর নারায়ণ সিং মেমোরিয়াল অ্যান্ড ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম নামেও পরিচিত। তিনি ছত্তিশগড়ের 25তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 1 নভেম্বর 2025 তারিখে এই জাদুঘরের উদ্বোধন করেন। এবার এটি ছত্তিশগড়ে হয়েছে। তো ছত্তিশগড়ের রাজধানী হলো রায়পুর। মুখ্যমন্ত্রী হলেন শ্রী বিষ্ণু দেব সায় এবং রাজ্যপাল হলেন বিষ্ণুভূষণ হরিচন্দ্রন। পরের প্রশ্নটি হলো, সম্প্রতি ভারত কোন দেশের বিমান ঘাঁটি আইনি এয়ারবেস থেকে নিজ বাহিনী প্রত্যাহার করেছে? তো ভারতবর্ষ আইনি এয়ারবেস থেকে নিজের বাহিনী প্রত্যাহার করেছে। এই আইনি এয়ারবেসটি হচ্ছে তাজাকিস্তানে। এর কারণ হলো 2022 সালের দ্বিপাক্ষিক চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, অর্থাৎ তাজাকিস্তান ও ইন্ডিয়ার মধ্যখানে যে চুক্তি ছিল সেই চুক্তির মেয়াদটি শেষ হয়ে গেছে। দ্বিতীয় কারণ হচ্ছে আফগানিস্তানের নর্দার্ন এয়ারলাইন্সের পতন। তো নর্দার্ন এয়ারলাইন্সের পতন হওয়ার ফলে তাজাকিস্তানের আর ভারতবর্ষের সেনা তয়নাত করে রাখার কোনো মানে হয় না, তাই এটিকে সরানো হয়েছে। তো আইনি এয়ারবেস তাজাকিস্তান থেকে সরানো হয়েছে। তাজাকিস্তানের রাজধানী হলো দাসানবে। তাজাকিস্তানের মুদ্রা হলো তাজাকিস্তান সোমনি, আর এর রাষ্ট্রপ্রধান হলেন ইমোমালি রহমান। পরের প্রশ্নটি হলো, আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরম কত বছর পূর্তি উদযাপন করা হচ্ছে? তো 2025-এ বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপন করা। বন্দে মাতরম রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং আপনারা জানেন আনন্দমঠ উপন্যাস থেকে এই গানটিকে নেওয়া হয়েছিল। এটি 1875 সালের 7ই নভেম্বরে লেখা হয়েছিল, যা অক্ষয়া নবমীর উপলক্ষে রচিত করা হয়েছিল। 2025 সালের এর 150তম বার্ষিকী উদযাপন করা হচ্ছে, যার উপলক্ষে এই গানকে সম্মান দিয়ে 150 টাকার একটি সাংকেতিক কয়েন এবং 150 টাকার ডাক টিকিটও প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7ই নভেম্বর দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামের এই উপলক্ষে 1 বছরের বিশাল উদযাপনের সূচনা করেছেন। পরের প্রশ্নটি হলো, ইইএসএল কোন রাজ্যে ভারতের সবচেয়ে বড় ভূতাপীয় শক্তি পাইলট প্রকল্প শুরু করতে চলেছে? ইইএসএল একটি কোম্পানি যে ভূতাপীয় শক্তির ব্যাপারে গবেষণা এবং এই প্রজেক্ট প্ল্যান্টগুলো স্থাপিত করে। তো এই প্রকল্পটি আন্ধ্রপ্রদেশে স্থাপিত করা হচ্ছে। এই প্রকল্প আন্ধ্রপ্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র আরাকু উপত্যকা এবং বিশাখাপট্টনমের বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পর্যটন ক্ষেত্রে পরিচ্ছন্ন ও শক্তিদক্ষ প্রযুক্তি ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। এবার এটি আন্ধ্রপ্রদেশে হচ্ছে। তো আন্ধ্রপ্রদেশের রাজধানী হলো অমরাবতী। আন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন এন চন্দ্রবাবু নাইডু এবং আন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হলেন এস আব্দুল্লাহ নজির। এডিআর এর রিপোর্ট আপনারা জানেন। এডিআর এর রিপোর্ট অনুযায়ী চন্দ্রবাবু নাইডু হলেন ভারতের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী। পরের প্রশ্নটি হলো, 2025 সালের 7ই নভেম্বর ভারতের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেন্টার অর্থাৎ টিইসি কোন প্রতিষ্ঠানের সাথে একটি সহযোগিতা স্মারকলিপিতে স্বাক্ষর করেছে? তো টিইসি অর্থাৎ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেন্টার আইআইটি মুম্বাইয়ের সাথে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেছে। টিইসি এবং আইআইটি মুম্বাই যৌথ গবেষণা ও প্রযুক্তিগত আবেদনের সহযোগিতা করবে। সহযোগিতার উদ্দেশ্য হলো 6G, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্যাটেলাইট কমিউনিকেশন ও সিগন্যালিং প্রোটোকলের উন্নয়ন। এই প্রোগ্রামটি ভারতের স্বদেশী প্রযুক্তি উন্নয়ন ও আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণের ভারতের অংশগ্রহণকে বাড়াবে। তো টিইসি সহযোগিতা স্মারকলিপি স্বাক্ষর করেছে আইআইটি মুম্বাইয়ের সাথে।
পরের প্রশ্নটি হলো স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 অনুযায়ী ভারতের সব থেকে নোংরা শহর কোনটি? তো স্বচ্ছতা সর্বেক্ষণ 2024-25 অনুযায়ী ভারতের সব থেকে নোংরা শহর হলো মাদুরাই, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 রিপোর্ট অনুযায়ী মাদুরাই হলো ভারতের সব থেকে নোংরা শহর, যেই শহরগুলিতে 10 লক্ষর বেশি জনসংখ্যা বসবাস করে। একটি উল্লেখযোগ্য তথ্য আপনারা জেনে রাখুন যে 2023 সালের যে স্বচ্ছ সর্বেক্ষণ রিপোর্ট এসেছিল সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের হাওড়া ডিস্ট্রিক্ট হলো ভারতের সব থেকে নোংরা শহর, কিন্তু বর্তমান 2024-25 যে স্বচ্ছতা সর্বেক্ষণ রিপোর্ট এসছে সেই অনুযায়ী মাদুরাই হলো ভারতের সব থেকে নোংরা শহর এবং এটি তামিলনাড়ু অবস্থিত। তো তামিলনাড়ুর রাজধানী হলো চেন্নাই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন M.K. স্টালিন এবং তামিলনাড়ুর রাজ্যপাল হলেন R.N. রবি। পরের প্রশ্নটি হলো ডিজি লকার এ নাগরিক কেন্দ্রিক ডিজিটাল পরিষেবার জন্য কোন রাজ্য জাতীয় পিপল ফার্স্ট ইন্টিগ্রেশন অ্যাওয়ার্ড জিতেছে? তো ডিজি লকারের জন্য পিপল ফার্স্ট ইন্টিগ্রেশন অ্যাওয়ার্ড জিতেছে হিমাচল প্রদেশ। ডান দিকে আপনি হিমাচল প্রদেশের ম্যাপ দেখতে পাচ্ছেন। হিমাচল প্রদেশের তথ্য প্রযুক্তি বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ডিজিটাল টেকনোলজিস অ্যান্ড গভর্নেন্স সফলভাবে 51টি হিম সেবা, হিম পরিবার ও হিম অ্যাক্সেস কার্ড পরিষেবাগুলিকে ডিজিটালাইজ করার জন্য এই পুরস্কারটি পেয়েছে। তো এটা হিমাচল প্রদেশ পেয়েছে। তো হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা। সিমলা হলো শীতকালীন রাজধানী এবং ধর্মশালা হলো গ্রীষ্মকালীন রাজধানী। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন সুখবিন্দর সিং সুক্খু এবং রাজ্যপাল হলেন শিব প্রতাপ শুক্লা। পরের প্রশ্নটি হলো 2026 সালে দেশের সর্ববৃহৎ বাঘ গণনা অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন কটি ধাপে সম্পন্ন হবে? তো 2026 সালের সর্ববৃহৎ বাঘ গণনা অর্থাৎ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন 4টি ধাপে সম্পন্ন হবে। অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন প্রকল্পটি যেটি 2026-এ অনুষ্ঠিত হবে সেটি বিশ্বের সব থেকে বৃহত্তম বন্যপ্রাণী জরিপ। এত বড় বন্যপ্রাণী জরিপ এর আগে কোনো দেশ করেনি, প্রথমবার ভারত এই ইনিশিয়েটিভটি নিয়েছে। অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন হলো বিশ্বের সব থেকে বড় এবং বিস্তারিত বন্যপ্রাণী জরিপ। মানে এতে শুধু বেশিরভাগ জন্তু জানোয়ার বা বেশি সংখ্যক জানোয়ারকে নেওয়া হবে না, জন্তুদের ডিটেলসও খুব কুটিনীভাবে ফিল করা হবে যাতে সব রকম তথ্য খুব সঠিকভাবে পূর্ণ করা যেতে পারে। 2022 সালের গণনায় ভারতে 3682টি বাঘ শনাক্ত করা হয়েছিল এবং সর্বাধিক যে রাজ্যগুলিতে বাঘ রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ যেখানে 785টি, দ্বিতীয় হচ্ছে কর্ণাটক যেখানে 563টি এবং তৃতীয় হচ্ছে উত্তরাখণ্ড যেখানে 560টি বাঘ রয়েছে। এছাড়াও মহারাষ্ট্র এবং অন্যান্য রাজ্যে বাঘের সংখ্যা ভালো মতো আছে। পরের প্রশ্নটি হলো কোপারনিকাস সেন্টিনেল-1D স্যাটেলাইট উৎক্ষেপণ করছে কোন সংস্থা? তো কোপারনিকাস সেন্টিনেল-1D উৎক্ষেপণ করছে ইএসএ ও এরিয়ান স্পেস। এই উৎক্ষেপণটি ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস কর্মসূচির অংশ, যা ইউরোপীয় মহাকাশ সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি অর্থাৎ ইএসএ এর সহযোগিতায় পরিচালিত হয়। মূলত ইএসএ এই স্যাটেলাইটগুলিকে তৈরি করে এবং উন্নয়নের দায়িত্ব গ্রহণ করে এবং ইউরোপিয়ান কমিশনের জন্য এরিনা স্পেস এই মাধ্যমগুলির মাধ্যমে এই স্যাটেলাইটগুলিকে উৎক্ষেপণ করে থাকে। ইএসএ, তো ইএসএ এর ফুল ফর্ম হলো ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 30শে মে 1975 খ্রিস্টাব্দে। ইএসএ এর সদর দপ্তর হলো প্যারিস, ফ্রান্স এবং বর্তমানে এর মহানির্দেশক হলেন জোসেফ অ্যাসবাচার। পরের প্রশ্নটি হলো সম্প্রতি কর্ণাটকের কোন প্রাক্তন মন্ত্রী মারা গেছেন? ডান দিকে আপনি যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন ইনি কর্ণাটক রাজ্যের একসময় বনমন্ত্রী ছিলেন এবং পরে আবগারি বিভাগের মন্ত্রী ছিলেন। এনার নাম হচ্ছে হাল্লাপ্পা ইয়ানাপ্পা মেতি, HY মেতি। ইনি পরলোক গমন করেছেন। এনার কিডনির কিছু ইস্যু চলছিল এবং সেই সম্বন্ধেই ইনি হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন, তারপরে ইনি পরলোক গমন করেন। তো ইনি কর্ণাটকের মন্ত্রী ছিলেন। তো কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধারামাইয়া এবং কর্ণাটকের বর্তমানে রাজ্যপাল হলেন থাওয়ারচাঁদ গেহলোত। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনি মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে।
তাই আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্সটিকে প্রতিনিয়ত পড়তে হয়, কারণ আজকে আপনি যেটা পড়বেন সেটা 6 মাস পরে রিলেভেন্ট নাও থাকতে পারে। এটি পড়া এবং মুখস্থ করার সব থেকে সঠিক উপায় হলো আপনি রোজ সকালবেলা উঠে প্রথমে রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটি দেখে নেবেন এবং রাত্রে শোয়ার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সেটিকে রিডিং করে শুয়ে পড়বেন। আপনি যদি এই অভ্যাসটি তৈরি করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স এর একটিও প্রশ্ন ভুল হবে না। পরের প্রশ্নটি হলো, কোন দেশ 2025 সালের 5ই নভেম্বরে ক্যালিফোর্নিয়ার ভান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে মিনিটম্যান 3 অন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে? তো মিনিটম্যান 3 ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র 2025 সালে 5ই নভেম্বরের ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে এটিকে উৎক্ষেপণ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি আনআর্মড ছিল এবং প্রায় 7500 কিলোমিটার পরিমাণ পথ পাড়ি দিয়ে মার্শাল দ্বীপপুঞ্জের কাছে লক্ষ্য ভেদ করে। মিনিটম্যান 3 যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের ICBM LGM-35A সেন্টিনেল দ্বারা 2030 সালে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ এটি বিগত 20 বছরেরও বেশি ইউএসএ আর্মিতে সার্ভ করছে, কিন্তু 2030 সালে এটিকে এক্সচেঞ্জ করা হবে সেন্টিনেল মিসাইলের দ্বারা। এবার এটি ইউএসএ করেছে, তো ইউএসএ এর রাজধানী হলো ওয়াশিংটন ডিসি। ইউএসএ এর কারেন্সি হলো ইউএস ডলার এবং বর্তমানে রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ইউএস এর 47তম রাষ্ট্রপতি এবং ইনি রিপাবলিকান পার্টি থেকে বিলং করেন। পরের প্রশ্নটি হলো, ভারতের জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালিত করা হয়? তো ভারতের জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস প্রতি বছর 7ই নভেম্বরে পালিত করা হয়। জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস উদ্দেশ্য হলো ক্যান্সার প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও সচেতনতা বৃদ্ধি। দিবসটি ম্যারি কিউরির জন্মবার্ষিকীতে পালিত করা হয় এবং 2014 সালে প্রথমবার জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালিত করা হয়। বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস প্রতি বছর 8ই ফেব্রুয়ারিতে পালন করা হয়, অর্থাৎ ন্যাশনাল ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় 7ই নভেম্বর ও ওয়ার্ল্ড ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় 8ই ফেব্রুয়ারি। আরেকটা তথ্য আমি আপনাদের জানিয়ে দিই যে ক্যান্সার সংক্রান্ত মৃত্যু দরে ভারতবর্ষ বিশ্বের 1 নম্বর দেশ, যেখানে ক্যান্সার জনিত কারণে সব থেকে বেশি মৃত্যু ঘটে। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। তো আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো, নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র হিসাবে কে নির্বাচিত হয়েছেন? এর 4টি অপশন দেওয়া রইল, এর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এর সাথে সাথে এই প্রশ্নের যে তথ্যগুলি আপনি জানেন সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যদি এর উত্তর না জানেন তাহলে আমাদের গতকালের ভিডিওটিকে দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু উত্তর অবশ্যই লিখে জানাবেন, কারণ আপনারা একবার যেটা লিখে দেবেন সেটা আপনারা সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল, NPIL ও রজার পে কারলকে অংশীদারিত্বের মাধ্যমে মালয়েশিয়ায় কোন পেমেন্ট সুবিধা চালু হয়েছে? তো NCPIL এবং রজার পে মিলে মালয়েশিয়াতে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ UPI পেমেন্ট সিস্টেম চালু করেছে। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু, আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।